হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ওয়ান্স অ্যাগেন টু মাই ক্লাস। এবং আজকের এই ক্লাসটা টিনটানাবি কবিতার উপরে শেষ ক্লাস। এবং এর আগের ক্লাসে আমরা যতদূর পৌঁছেছিলাম সেটা তোমাদের একটু মনে করিয়ে দিই। আমরা এই লাইনগুলো শেষ পর্যন্ত আলোচনা করেছিলাম, যেখানে কয়েকটা লাইন আমি পড়ে শোনাচ্ছি। নট ফর দিস ফেন্ট আই, নর মোর নর মার্মার, আদার গিফটস হ্যাভ ফলোড, ফর সাচ লস আই উড বিলিভ অ্যাবান্ডান্ট রেকম্পেন্স, ফর আই হ্যাভ লার্নড টু লুক অন নেচার নট অ্যাজ ইন দ্য আওয়ার অফ থটলেস ইউথ, বাট হিয়ারিং oftentimes the still sad music of humanity। বলছি যে আমি আমার এই মিডল এজ অবস্থায় পৌঁছে আমার আর্লি ইউথে যে সমস্ত গ্ল্যাড এলিমেন্ট মুভমেন্টস, তারপরে যে একিং জয়ের যে ফেসটা ছিল ইউথ, সেগুলো সব পেরিয়ে এসেছি। সেই জিনিসগুলো এখন আর নেই, কিন্তু যে জিনিসটা আমার জীবন থেকে হারিয়ে গেছে তার জন্য কিন্তু আমি মোটেই দুঃখিত নই। আমি কোনো কমপ্লেনও করছি না, বা আমি কোনো রকমভাবে মনে মনে যে অসন্তুষ্ট বা খুব দুঃখী তাও নয়। কারণ আমি বিশ্বাস করি যে জিনিসগুলো চলে গেছে, প্রকৃতি বা জীবন আমাকে যে গিফটগুলো দিয়েছিল সেই গিফটসগুলো, আর্লি গিফটসগুলো চলে গেছে। তার জায়গায় আরও অনেক গিফটস আমি পেয়েছি, যেগুলো কিন্তু কোনো অংশে কম নয়। এবং কি কি জিনিস সেখানে বলেছে যে আমি প্রকৃতিকে দেখতে শিখেছি এমন একটা উপায়, যে উপায়টা কিন্তু আমি আমার থটলেস ইউথে জানতাম না। থটলেস ইউথ কেন? কারণ তখন এক্স্যাক্টলি প্লেজারটা ইন মোস্ট অফ দ্য কেসেস ফিজিক্যাল লেভেলে থাকে, এবং মানুষ তখন ভাবনা থেকে আনন্দ পাওয়াটা খুব একটা শেখে না। কিন্তু যখন মানুষ ম্যাচিওর স্টেজে পৌঁছায়, ম্যাচিওর আর ইয়ার্সে পৌঁছায়, তখন এই জিনিসটা মানুষ শেখে। এবং ওয়ারশত খুব বেশি করে শিখেছিলেন এটা নেচারের সাহচর্যে, এবং সেটাই তিনি এখানে এক্সপ্রেস করছেন। তিনি কি বলছেন যে বাট হিয়ারিং অফন টাইমস, কিন্তু এখন আমি শুনতে পাই, প্রায়শই শুনতে পাই, হিয়ারিং অফন টাইমস দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, মানুষের জীবনের একটা চাপা, স্টিল স্যাড দুঃখেও ভরা মিউজিক যেন আমি শুনতে পাই। মানুষের জীবনের যে বেসিক নেচার, প্রিডমিনেন্টলি ইট ইজ স্যাড, এই বিষয়টা যেন আমি বুঝতে পারি বা বুঝতে পেরেছি। প্রায়শই আমি প্রকৃতির দিকে তাকালে যেন শুধু প্রকৃতিকে দেখি না, কি দেখি? মানুষের জীবনের প্রতিফলন যেন ওখানে দেখি, মানুষের জীবনের বিভিন্ন রূপ যেন প্রকৃতি রূপের মধ্যে দেখি। যেমন শীতে দেখা যায়, বা শীতের আগে ওদের ইউরোপে যেটা আমরা লেট অটাম বলি, সেখানে পাতা ঝরে যায়। বার্ধক্যে মানুষ পৌঁছালে যেরকম পাতা ঝরতে শুরু করে, জীবনে অনেক জিনিস হারিয়ে যায়। তারপরে দেখা যায় যে এরপরে মানুষের জীবনে মৃত্যু আসে, প্রকৃতির রূপে যেন মৃত্যু আসে শীতের মতো। সেখান থেকে দেখা যায় হয়তো আবার রিজেনারেশন হয় প্রকৃতির বুকে, মানুষ নতুন জন্ম পায়, আগের মানুষটা হয়তো নয়, নতুন জেনারেশন আসে। সো এই মানুষের জীবনের যে একটা প্রিডমিনেন্ট নেচার, সরফুল নেচার, সেটাকে যেন আমি প্রকৃতির মধ্যে বুঝতে পেরেছি। যে অ্যাকচুয়ালি মানুষের জীবনে যদি আমরা একটা নেচার বা ফিচার খোঁজার চেষ্টা করি, আমাদের এটা স্বীকার করতে হবে ইট ইজ প্রিডমিনেন্টলি ট্র্যাজিক। কারণ এখানে আমরা জানি ভালো করে, যতটা না আনন্দ থাকে তার থেকে দুঃখ বেশি থাকে। প্রায়শই আমি কথাটা বলি যে 3 ভাগ চোখের জল আর 1 ভাগ বেঁচে পড়তে থাকার সুখের নামই হলো জীবন। তো এই যে বিষয়টা, এই জায়গাটাতে কিন্তু আমাদের বুঝতে হবে যে কবি এই উপলব্ধিটাতে পৌঁছেছিলেন নেচারের সাহচর্যে। বাট হিয়ারিং অফন টাইমস দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি নর হার্টস নর গ্রেটিং, এই যে মিউজিকটা আমি শুনতে পাচ্ছি, এটা কিন্তু কোনোভাবে কর্কশ কিছু নয়। কর্কশ মানে মনের উপর প্রেশারাইজ করবে এরকম ব্যাপারটা নয়। মনের ভেতর থেকে কোনো রকমভাবে পেইন্ট ফিল করবো এরকম নয়। সো এই যে মিউজিকটা আমি শুনতে পাই, এর একটা অদ্ভুত উপলব্ধিগত প্ল্যাসিডিটি রয়েছে, প্রশান্তি ভাব রয়েছে। কোনো কোনো অনুভব আমাদের মনে এলে আমরা অশান্ত হয়ে উঠি, মনটা খুব পেইন হয়। বলছে এটা হয়তো একটা গভীর উপলব্ধি, এবং সেটা দুঃখের উপলব্ধি, কিন্তু সেটা কোনোভাবেই মনকে যে প্রেসারাইজ করছে। গ্রেটিং মানে হচ্ছে হার্স বা কর্কশ ধরনের কোনো জিনিস, সেটা নয়। হার্স বা গ্রেটিং অলমোস্ট সেম মিনিংয়ের দুটো শব্দ। দো অফ অ্যাম্পল পাওয়ার, কিন্তু এই রিয়েলাইজেশনটার একটা বিশাল ক্ষমতা রয়েছে। ওকে, দো অফ অ্যাম্পল পাওয়ার থ্রু চাস্টেন অ্যান্ড সাবডিউ। চাস্টেন টু মেক চেস্ট অর পিওর, মনের দিক থেকে আরও বেশি পিওর করে এই ব্যাপারটা, অনেক বেশি ভার্চুয়াস একটা ফিলিং আমার মনের মধ্যে এনে দেয়, বা যার মধ্যে এটা ঘটে তার মধ্যেও ঘটে। অ্যান্ড সাবডিউ, আমাদের যেন বশীভূত করে, মনের এলোমেলো ভাবগুলোকে যেন একটা বশীভূত জায়গার, শান্ত জায়গায় এনে দেয়। অর্থাৎ মানুষ যত বেশি করে এই ধরনের উপলব্ধিতে যায়, তার মনের মধ্যে কিন্তু অগোছালো ভাবনা চিন্তাগুলো অনেক বেশি গোছালো হয়ে যায়, বা একটা জায়গায় গিয়ে সাবডিউড হয়ে যায়, এবং মানুষ মনে মনে অনেক বেশি চাসেন্ড হয়ে যায়, ভার্চুয়াস হয়ে যায়। ওকে, অ্যান্ড আই হ্যাভ ফেল্ড দ্য প্রেজেন্স, এবং আমি একটা উপস্থিতিকে অনুভব করেছি। কেমন ধরনের উপস্থিতি? দ্যাট ডিস্টার্বস মি, লাইনটা ইন্টারেস্টিং, যেটা আমাকে ডিস্টার্ব করে। এখানে ডিস্টার্ব করে মানে নাড়া দেয়। ইট মুভস মি, ওকে, ইট ইমপ্রেসেস মি উইথ জয় অফ এলিভেটেড থটস।
একটা অদ্ভুত আনন্দের দ্বারা আমাকে মুভ করে, এবং সেই ভাবনাগত আনন্দটা কিন্তু অনেক বেশি এলিভেটেড থটস। এটা মান্ডেন লেভেলের কোনো থট নয়, পার্থিব লেভেলের নয়, এটা কোনো অ্যাবাভ দ্য মান্ডেন, এক্সট্রা মান্ডেন, এক্সট্রা টেরেস্ট্রিয়াল লেভেলের কোনো ভাবনা, কোনো ডিপ ফিলসফিক্যাল ভাবনা, যেটা কিন্তু অনেক বেশি আনন্দদায়ক। ওকে, আই হ্যাভ ফেল্ট দ্য প্রেজেন্স দ্যাট ডিস্টার্বস মি উইথ এ জয় অফ এলিভেটেড থটস। আর সেন্স সাবলাইম, আমার মধ্যে আমার একটা বোধের জন্ম হয়েছে। বোধ শব্দটা কিন্তু ইন্টারেস্টিং। বোধ মানে গভীরভাবে উপলব্ধি করতে পারার ক্ষমতা, খুব সহজ করে বললে। আরও এর গভীরে একটা আরও একাধিক ব্যাখ্যা থাকতে পারে, অর্থ থাকতে পারে, কিন্তু গভীরভাবে উপলব্ধি করার ক্ষমতাকে আমরা বোধ বলি। তো সেন্স সাবলাইম, আমার একটা সাবলাইম বোধ আমার মধ্যে এসছে। সাবলাইম মানে হচ্ছে গিয়ে খুব হাইটেন্ড, ঠিক আছে, উচ্চমানের, সোলেম লেভেলের কোনো একটা সেন্স বা বোধের জন্ম হয়েছে, অফ সামথিং ফার মোর ডিপলি ইন্টারফিউজড। সেই বোধটা কিসের সম্পর্কে? এমন একটা অস্তিত্বের সম্পর্কে, অ্যাবাউট সাম প্রেজেন্স, সামথিং মিনস অ্যাবাউট সাম প্রেজেন্স, যেটা অনেক গভীরে, ফার মোর ডিপলি ইন্টারফিউজড, ব্লেন্ডেড টুগেদার। মানে কোনো কিছু জিনিসের সারফেস লেভেলের ভেতরে অনেক গভীরে কিছু একটা জিনিস রয়েছে, মিক্সড কন্ডিশনে রয়েছে। সারফেস লেভেলটাকে পেরিয়ে গেলে ওই ভেতরে আমরা সত্তাটাকে বুঝতে পারবো, এইরকম একটা লেভেলের উপলব্ধি আমার হয়েছে, এবং সেই অস্তিত্বটা আমি কিন্তু আজকাল খুব ফিল করি। ওকে, ডিপলি ইন্টারফিউজড, হুজ ডোয়েলিং ইজ দ্য লাইট অফ দ্য সেটিং সান, এবং যার উপস্থিতিটা যেন এই সূর্যের আলো। এরপরে পরপর যে কথাগুলো আসবে সেখানে কিন্তু ওই প্যান্থেইজমটাকে আরও বেশি হাইটেন্ড লেভেলে তুলে দেওয়া হচ্ছে। মানে এই উপস্থিতিটা হচ্ছে, যদি বলি সোল অফ নেচার, যদি বলি ডিভাইন প্রেজেন্স ইন নেচার, তাহলে ডিভাইন প্রেজেন্স ইন নেচার, তাহলে ডিভাইন প্রেজেন্স ইন এভরি অবজেক্ট অফ নেচার, তাহলে এটাই হচ্ছে প্যান্থেইজমের মূল কথা। তো কি বলছে? যেটা যার উপস্থিতি, হুজ ডোয়েলিং, যার প্রেজেন্স, ইজ দ্য লাইট অফ দ্য সেটিং সান, সূর্যাস্তের আলোর মধ্যে তিনি রয়েছেন, বা সেই উপস্থিতি রয়েছে। অ্যান্ড দ্য রাউন্ড ওশান, চারদিকে ঘিরে থাকা সারাউন্ডিং যে সিজ, সেখানে তার উপস্থিতি রয়েছে। অ্যান্ড দ্য লিভিং এয়ার, মুভিং যে এয়ার, লিভিং মানে এখানে অ্যাক্টিভ বা মুভিং, চলমান বাতাসের মধ্যে তার অস্তিত্ব রয়েছে। ওকে, লিভিং এয়ার। অ্যান্ড দ্য ব্লু স্কাই, নীল আকাশে তার উপস্থিতি। অ্যান্ড ইন দ্য মাইন্ড অফ দ্য ম্যান, মানুষের মনের মধ্যে তার উপস্থিতি। সো সর্ববিরাজমান, আমাদের ঈশ্বরের উপস্থিতি তো আমরা তাই ভাবি, সর্ববিরাজমান, অমনি প্রেজেন্ট, সেই রকম একটা উপস্থিতি আমি অনুভব করি এখন চারদিকে। ওকে, সব কিছুর মধ্যে। তাহলে এটা প্যান্থেইজমের একদম সুপ্রিম লেভেল, সর্বেশ্বরবাদ, যেটা থিওরি অফ প্রেজেন্স অফ গড ইন এভরিথিং অর এভরিওয়্যার, তার একদম চূড়ান্ত রূপ। ওকে, অ্যান্ড দ্য ব্লু স্কাই অ্যান্ড ইন দ্য মাইন্ড অফ দ্য ম্যান, আ মোশন অ্যান্ড স্পিরিট, আ মোশনফুল স্পিরিট। ওকে, একটা অ্যাক্টিভ স্পিরিট, কোনো নিষ্ক্রিয় উপস্থিতি নেই, রীতিমতো সক্রিয়, মোশনফুল স্পিরিট, দ্যাট ইম্পেলস, যেটা তৈরি করে, যেটা আর্জ করে, মানে দ্যাট আর্জেস, যেটা জাগরিত করে। ওকে, অল থিঙ্কিং থিংস, সমস্ত চিন্তনশীল অবজেক্টকে, মানে চিন্তনশীল অবজেক্ট বলতে পৃথিবীতে আমরা মানুষেরা রয়েছি। এবার সব মানুষ যে এত গভীরভাবে ভাবে তা কিন্তু নয়, যারা ভাবে, সেই সমস্ত মানুষ যারা গভীরভাবে ভাবে, তাদের প্রভাবিত করে, তাদের মধ্যে জাগরিত করে, ঠিক আছে, একটা অদ্ভুত উপলব্ধি। অল অবজেক্টস অফ অল থট, সমস্ত রকম ভাবনা চিন্তার উৎস নিয়ে যারা ভাবেন, তাদের মধ্যে একটা গভীর উপলব্ধির জন্ম দেয়। ওকে, অ্যান্ড রোলস থ্রু অল থিংস, এবং এই উপস্থিতিটা সব কিছুর মধ্যে মুভ করছে। ইট ইজ রানিং থ্রু এভরিথিং, অবজেক্ট যেগুলো আমাদের চোখের সামনে দেখি, অ্যানিমেট, নন অ্যানিমেট বা ইনঅ্যানিমেট, সব কিছুর মধ্যে উপস্থিতি। তাহলে প্যান্থেইজমের ব্যাপারটা আবার এখানে আরও বেশি করে প্রকাশ করছেন উনি। Therefore am I still a lover of the meadows and the woods, ইনভার্সন রয়েছে, আই এম, এটাকে am I বলেছেন। তো therefore I am still a lover, আমি এখনও প্রেমিক। কিসের প্রেমিক? নেচারের প্রেমিক। I love the meadows and the woods, এই মাঠ, এই জঙ্গল, সব কিছুর প্রেমিক আমি। অ্যান্ড মাউন্টেন্স, এবং এই পাহাড় পর্বতের প্রতি আমার অনুরাগ সমান রয়েছে। অ্যান্ড অফ অল দ্যাট উই বিহোল্ড ফ্রম দিস গ্রিন আর্থ, এই চারদিকে সবুজে ঢাকা পৃথিবী থেকে যা যা দেখতে পাচ্ছি আমি, মানে পৃথিবী বলতে যে সারাউন্ডিংটা যেখানে তিনি রয়েছেন, এখানে পৃথিবী বলতে ওটাই। অ্যান্ড দ্য গ্রিন সারাউন্ডিং, এখান থেকে যা যা আমি দেখতে পাচ্ছি, পাহাড় পর্বত, নদী, গাছপালা, সব কিছুর আমি একই রকমভাবে অনুরাগী রয়ে গেছি। ওকে, অ্যান্ড অফ অল দ্য মাইটি ওয়ার্ল্ড অফ আই অ্যান্ড ইয়ার, চোখ এবং কানের জগতে সাউন্ড শুনতে পাচ্ছি, পাখির গান, অন্যান্য যে সমস্ত নদীর মানে কুলকুল ধ্বনি, পাতার মর্মধ্বনি, তো এই সব কিছুর আমি যেন অনুরাগী থেকে গেছি। এবং এই চোখ এবং কানের জগৎ, আমাদের যে দুটো মেন সেন্সরি ওয়ার্ল্ড যেটাকে বলা যেতে পারে, সেই ওয়ার্ল্ডে যা যা দেখছি, যা যা শুনছি,
সেটা কিন্তু বেশ মাইটি একটা ওয়ার্ল্ড বলে আমি ফিল করছি। কবি বলছেন চোখ কানের জগৎটা কিন্তু আমি মোটেও আন্ডার এস্টিমেট করছি না। এখন যেহেতু মনের দিকে অনেক বেশি চলে গেছি, অর্থাৎ অনেক বেশি ইনার ওয়ার্ল্ডে অ্যাবজর্বড হয়ে গেছি, তার মানে এই নয় যে আমি চোখ আর কানের জগৎ, যেটা আমাদের বাহ্যিক জগৎ, চারদিকে যেখানে প্রকৃতি ছড়িয়ে রয়েছে, সেটাকে আমি আন্ডার এস্টিমেট করছি। কারণ ওটাই তো সোর্স। সমস্ত ভাবনার উৎস আমাদের তো বাইর থেকে যেগুলো স্টিমুলি আসে সেই তার দ্বারা স্টিমুলেটেড হয়। তো সেইখানেই বলছি যে এই চোখ এবং কানের জগৎটা কিন্তু যথেষ্ট শক্তিশালী জগৎ। ঠিক আছে, যা কিছু দেখছি ওকে তার আমি আবারও বলি এখনও অনুরাগী রয়েছি। বোথ হোয়াট দে হাফ ক্রিয়েট, যদি চোখ আর কানের জগৎটা কিন্তু যে ক্রিয়েশনটা আমাদের উপহার দেয় সেটা কিন্তু হাফ ক্রিয়েশন। কারণ যেটা শুধু বাহ্যিক একটা ফেনোমেনন আমাদের সামনে তুলে ধরে, তার ভেতরে যে ফেনোমেনন সেটা মন এবং মনের আরও গভীরে গিয়ে উপলব্ধির স্তর থেকে উপলব্ধি আমাদের করতে হয়। তো চোখ আর কানের জগৎটা কিন্তু খুব শক্তিশালী, কিন্তু তাদের যে জগৎটা সেটা হাফ কমপ্লিট। ফুললি কমপ্লিট হবে কখন না, যখন আমরা তাকে মনের গভীরতর উপলব্ধির সঙ্গে কানেক্ট করব, সেটাই বলছে। তাহলে বোথ হোয়াট দে হাফ ক্রিয়েট অ্যান্ড হোয়াট পারসিভ, যা আমরা উপলব্ধি করি মনের ভিতর থেকে, এবং চোখ আর কান যেটাকে হাফ ক্রিয়েট করে, দুটো মিললে টোটাল একটা কমপ্লিশনের জায়গাটা থাকবে। সব কিছুর আমি সমানভাবে অনুরাগী। ওকে, ওয়েল প্লিজ টু রেকগনাইজড, এবং আমি এখন অত্যন্ত প্রীত, খুশি, হ্যাপি। আই এম সো হ্যাপি টু রেকগনাইজ, চিনে নিতে পেরে, ইন নেচার, প্রকৃতির মধ্যে, অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সেন্স, প্রকৃতির মধ্যে এবং আমাদের যে সমস্ত সেন্স থাকে বোধ, তার মধ্য থেকে চিনে নিতে পেরে, কাকে চিনে নিতে পেরেছি না, দ্য অ্যাঙ্কার অফ মাই পিওরেস্ট থটস, আমার পবিত্রতম যে ভাবনাগুলো সেটা অ্যাঙ্কার হয়ে গেছে, একটা জায়গায় স্থির হয়ে গেছে, এবং সেই স্থিরতাটা এনেছে একটা গভীরতর উপস্থিতির উপলব্ধি। সো আমার অস্তিত্ব বর্তমানে অ্যাঙ্কার, ওয়েল গ্রাউন্ডেড, এলোমেলো নয়, যেটা আমি একটুক্ষণ আগে বলছিলাম। ঠিক আছে, সো অ্যাঙ্কার মানে আমরা জানি নৌকোর ফেলা, একটা জায়গায় নৌকাকে যখন আমরা স্থির করে দিতে চাই গভীর সমুদ্রে, এলোমেলো সমুদ্রে, সেখানে আমরা অ্যাঙ্কারিং করি, মানে নোঙর ফেলি, সেটাই বলছেন। দ্য অ্যাঙ্কার অফ মাই পিওরেস্ট থটস, দ্য নার্স, এবং এই যে উপলব্ধিটা, এটা আমাকে নার্সিং করছে, এবং সেই সত্তার উপলব্ধি সেটা আমাকে নার্স করে, আমাকে পরিচর্যা করে, আমার মনকে, আমার আত্মাকে পরিচর্যা করে। দ্য গাইড, আমাকে পরিচালিত করে। অ্যান্ড দ্য গার্ডিয়ান অফ মাই হার্ট, এবং আমার হৃদয়ের অভিভাবক, নার্স। ওকে, গাইড অ্যান্ড অ্যাঙ্কার, আমার অন্তরের সর্বত্র বিরাজমান এই উপলব্ধি এখন। ওকে, আমি সেই উপস্থিতিটাকে প্রচণ্ড রকমভাবে এখন ফিল করি, রিয়েলাইজ করি। অ্যান্ড সোল অফ অল মাই মরাল বিইং, এবং আমার মরালিটি, আমার নৈতিকতার যে সমস্ত ভাবনা চিন্তার জায়গাটা, সব কিছুর অ্যাঙ্কার যেন তাই। এবং তার আত্মা যদি কিছু বলি, আমার আত্মা যদি কিছু থাকে, মরাল বিইংয়ের যদি কেন্দ্রস্থলে কেউ থেকে থাকে, তাহলে সেই উপলব্ধি, যে উপলব্ধিটা কিন্তু প্রকৃতির সাপেক্ষে চোখ কানের মাধ্যমে আমি উপলব্ধি পেয়েছি, তবে চোখ কান যেটা আমাকে দিয়েছে তার সঙ্গে গভীরতর ভাবনা সেই পুরো ব্যাপারটাকে কমপ্লিট করেছে। নট পার চান্স, সম্ভবত এটা হবে না, ইফ আই ওয়ার নট, পার চান্স মিনস পারহ্যাপস, যদি আমি এইভাবে যদি না ট্রেন্ড হতাম, অর্থাৎ প্রকৃতি আমাকে যেভাবে ট্রেন করেছে আমি যদি সেভাবে না হতাম, নট পার চান্সটা পরে আমি আসছি। শুড আই দ্য মোর সাফার মাই জিনিয়াল স্পিরিটস টু ডিকে, আমার যে আজকে আনন্দময় একটা মনের অবস্থা, জিনিয়াল মিনস হ্যাপি মেন্টাল কন্ডিশন, সেটা কি সাফার করতো, ডিকেড হতো? সম্ভবত নয়। এই যে উপরে, অর্থাৎ এই যে গভীরতর উপলব্ধির জায়গাটা আমার মধ্যে তৈরি হয়েছে, যে কারণে আমি একটুক্ষণ আগে বলে এলেন কবি যে আমি এখনও সমানভাবে অনুরাগী প্রকৃতির। সেটা যদি না হতো, এই ট্রেনিং বা এই উপলব্ধির জায়গাটা যদি না হতো, প্রকৃতি যদি আমার মনটাকে এভাবে তৈরি করতে না পারতো, তাহলে আমার মনের জিনিয়ালিটি কি সাফার করে যেত, ডিকেড হয়ে যেত? সম্ভবত নয়। ওকে, কারণটা কি? দাউ আর্ট উইথ মি হেয়ার আপন দ্য ব্যাঙ্কস, তুমি রয়েছো, তুমি কে? ডরথি ওয়ার্ডসওয়ার্থ, হিজ সিস্টার, তুমি রয়েছে এখানে। অফ দ্য ব্যাঙ্কস অফ দিস ফেয়ার রিভার, এই সুন্দর নদীর পাড়ে আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি আমার সঙ্গে রয়েছো। দাও মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। মাই ডিয়ার ফ্রেন্ড, তার বোন তার মনের কতটা কাছাকাছি ছিল যেটা বোঝানোর জন্য প্রথমে ডিয়ারেস্ট বলেছেন, আবার দুবার ডিয়ার কথাটাকে রিপিট করেছেন, টু এমফাসাইজ দ্য আইডিয়া। ওকে, জোর দিয়ে বোঝানোর জন্য, তুমি আমার প্রিয় বন্ধু, প্রিয়তম বন্ধু, তুমি আমার সঙ্গে রয়েছো, এবং তোমার মধ্যে ইন দাই ভয়েস, তোমার কণ্ঠস্বরের মধ্যে আই ক্যাচ, আমি পড়ে নিতে পারছি, আমি পেতে পারছি, আই ক্যান হ্যাভ ইট, আই ক্যাচ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই ফর্মার হার্ট, আমার যে আগের হৃদয়, অর্থাৎ আমার ইয়ুথফুল স্টেজে যে মনের অবস্থাটা ছিল সেটা আমি দেখতে পাচ্ছি।
অ্যাকচুয়ালি আমি প্রায়শই একটা কথা বলি যে আমরা টিচাররা খুব লাকি, কারণ আমরা আমাদের ছোটোবেলাটা প্রতিদিন দেখতে পাই আমাদের স্টুডেন্টসদের মধ্য দিয়ে। ওকে, তো সেই রকমভাবে কবি বলছেন আমি আমার যে ফেলে আসা সময়, সেই সময়টাকে আমি তোমার মধ্য দিয়ে দেখে নিতে পারছি। তুমি যেহেতু আমার সঙ্গে রয়েছো, আমি আমার আগের সত্তাটাকে নতুন করে যেন দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড ইন দ্য ভয়েস আই ক্যাচ মাই ল্যাঙ্গুয়েজ, দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই ফর্মার হার্ট, আমার আগের হৃদয় বা মনের যে আগের অবস্থা, তারপর সে যে ভাষায় কথা বলতো, যেভাবে ফিল করতো, সেটা আমি অনুভব করছি তোমার মধ্যে। অ্যান্ড রিড মাই ফর্মার প্লেজার্স ইন দ্য শুটিং লাইটস অফ দ্য ওয়ার্ল্ড আইজ, তোমার যে আজকে আনন্দে উত্তেজিত চোখ, চোখের মধ্যে দিয়ে আনন্দ স্ফুরিত হচ্ছে, র্যাপচারাস আইজ, ওকে, এক্সাইটেড উইথ হ্যাপিনেস, সেই চোখের যে শুটিং লাইটস, উজ্জ্বল আলো, শুটিং মানে এখানে ব্রাইট, সে আলোর মধ্যে আমি আমার আগের আনন্দগুলোকে পড়ে নিতে পারছি। ও ইয়েট আ লিটল হোয়াইল, ওকে, মে আই বিহোল্ড ইন দি, ও হো, একটুখানি হলেও, সরি, ইয়েট আ লিটল হোয়াইল, হ্যাঁ, ফর এ লিটল টাইম, মে আই বিহোল্ড ইন দি হোয়াট আই ওয়াজ ওয়ান্স, আমি একসময় আমি কেমন ছিলাম, আমি তোমার মধ্যে আজকে দেখতে পাচ্ছি, আমি দেখে নিতে পারছি, পড়ে নিতে পারছি। ওকে মাই ডিয়ার সিস্টার, অ্যান্ড দিস প্রেয়ার আই মেক, আমি এই প্রার্থনা জানাচ্ছি, এখানে প্রার্থনা না, অ্যাকচুয়ালি এটাকে উইশ হিসাবেই ধরবো, এবং আমি উইশ করছি, আমি শুভেচ্ছা জানাচ্ছি, যে কী শুভেচ্ছা, ওকে, নোয়িং দ্যাট, এবং এই যে উইশটা করছি এটা পুরোপুরি জেনে, নোয়িং দ্যাট নেচার নেভার ডিড বিট্রে, প্রকৃতি কখনো বিট্রে করেনি, ঠকায়নি, দ্য হার্ট দ্যাট লাভড হার, প্রকৃতিকে যে ভালোবাসবে সে কোনোদিন ভালোবাসার বদলি বিশ্বাসঘাতকতা পাবে না, ভালোবাসার বদলি অনেক অনেক আনন্দ পাবে। আমরা ভালোবাসি মানুষকে বা কোনো কিছু ভালোবাসতে চাই আনন্দিত হওয়ার জন্য, কিন্তু মানুষের ক্ষেত্রে কখনো কখনো ভালোবাসার পরিবর্তে আমরা বিশ্বাসঘাতকতা পাই। তো এখানে বলছেন যে আমি কিন্তু জানি যে হৃদয় প্রকৃতিকে ভালোবাসে সে কখনো বিট্রেড হয় না, প্রকৃতি কখনো ঠকায় না। দ্য হার্ট দ্যাট লাভড হার, ইটস আ প্রিভিলেজ, এবং এটা হচ্ছে একটা স্পেশাল ফেসিলিটি যেটা প্রকৃতি দেয় কাকে না, যে হৃদয় তাকে ভালোবাসে। ঠিক আছে, থ্রু অল দ্য ইয়ার্স অফ দিস আওয়ার লাইফ, একবার প্রকৃতিকে তুমি যদি ভালোবেসে ফেলতে পারো, তাহলে তোমার জীবনের যে সমস্ত বছরগুলো তুমি কাটাবে, টু লিড ফ্রম জয় টু জয়, তুমি শুধু আনন্দেই কাটাবে, আনন্দের মধ্যেই কাটাতে থাকবে, একটা আনন্দ থেকে আরেকটা আনন্দে চলে যাবে, টু লিড ফ্রম জয় টু জয়, ফর সি ক্যান শো ইনফর্ম, কারণ সি মানে প্রকৃতি আমাদের মনটাকে এমনভাবে ইনফর্ম করতে পারে, এমনভাবে গড়ে নিতে পারে, দ্য মাইন্ড দ্যাট ইজ উইদিন আস, যে মন আমাদের মধ্যে রয়েছে, শো ইমপ্রেস, এতটাই প্রভাবিত করতে পারে, শো ইনফ্লুয়েন্স, সো মাচ ইট ক্যান ইনফ্লুয়েন্স অর সি ক্যান ইনফ্লুয়েন্স উইথ কোয়াইটনেস অ্যান্ড বিউটি, সৌন্দর্য এবং প্রশান্তি দিয়ে এমন মনটাকে প্রভাবিত করতে পারে, অ্যান্ড সো ফিড, এবং এতটাই আমাদেরকে খাওয়াতে পারে আমাদের মনটাকে, উইথ লফটি থটস, অর্থাৎ মনের মধ্যে এত ভালো ভালো লফটি উচ্চমানের ভাবনা চিন্তার জন্ম দিতে পারে, দ্যাট, যে নিদার ইভিল টাংস, যেগুলো পেইনফুল ওয়ার্ডস, আমরা চারদিকে মানুষদের কাছ থেকে, পরিবারের ভেতরে, পরিবারের বাইরে, কর্মক্ষেত্রে বিভিন্ন মানুষদের কাছ থেকে আমরা প্রতিদিন বিভিন্ন পেইনফুল ওয়ার্ডসের এক্সপিরিয়েন্স গ্যাদার করি। তো সেই পেইনফুল ওয়ার্ডসগুলো র্যাশ জাজমেন্টস, ভুলভাল বিচার, মানুষ যতটা না ঠিক বিচার করে তা থেকে অনেক বেশি ভুল বিচার করে, তো সেই ভুলভাল বিচারগুলো, ঠিক আছে, র্যাশ জাজমেন্টস, নট দ্য স্নেয়ার্স অফ সেলফিশ মেন, আমাদের সম্পর্কে যখন মানুষকে ভুলভাবে আমরা কষ্ট পাই, কিছু স্বার্থপর মানুষ যাদের স্বার্থ যখন পূরণ হয় না, তখন তারা স্নেয়ারিং করে, অর্থাৎ আমাদের ঘৃণা করে। অ্যাকচুয়ালি স্নেয়ার কথাটা মানে যেটা বোঝায় মূলত অবজ্ঞা বা মানে ঘৃণায় ঠোঁট বাঁকানো আর কি। তো এই সমস্ত স্বার্থপর মানুষের যে স্নেয়ারিং বা জিয়ারিং, উপহাস, ঘৃণা, এই কোনো কিছুই, নট গ্রিটিংস ফর নো কাইন্ডনেস ইজ, আমরা প্রায়শই প্রচুর অভিবাদন পাই, থ্যাংক ইউ, গুড মর্নিং, যার মধ্যে কিন্তু সো কল আন্তরিকতা থাকে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে গ্রিট করি মানুষকে অন্তরের আন্তরিকতা বাদ দিই, জাস্ট সারফেস লেভেল থেকে মৌখিক একটা কিছু বলতে হয় তাই বলে দেওয়া, যেখানে বলছি খুব কৃতজ্ঞ, মনের দিক থেকে কৃতজ্ঞতা হয়তো ফিল করছি না, তাহলে এগুলো সব হচ্ছে এমটি ওয়ার্ডস। তো সেই সমস্ত গ্রিটিংস যেখানে কোনো কাইন্ডনেস বা হৃদয়ের ছোঁয়া নেই, এখানে কাইন্ডনেস বলতে দয়া নয়, হৃদয়ের ছোঁয়া, টাচ অফ দ্য হার্ট নেই, এ কোনো কিছুই, নট অল দ্য ড্রেয়ারি ইন্টারকোর্স অফ লাইফ, অথবা জীবনের যে সমস্ত ড্র্যাব, মেলাঙ্কলিক, চিয়ারলেস ইন্টারকোর্স অফ ডেলি, আমাদের জীবনে কতটা আনন্দ থাকে, প্রতিদিনের জীবনে যতটা আনন্দ থাকে তার থেকে অনেক বেশি একটা ড্রেয়ারি ভাব থাকে, বিষণ্ণতা থাকে, এ কোনো কিছুই শ্যাল এভার প্রিভেল অ্যাগেনস্ট আস, আমাদেরকে গ্রাস করতে পারবে না, তারা আমাদেরকে কখনো সোয়াল অফ করে ফেলতে পারবে না। আর ডিস্টার্ব আওয়ার চেয়ারফুল ফেথ, যে মন একবার প্রকৃতির সাহায্যে যেভাবে তৈরি হয়ে যায়, প্রকৃতি যার মনটাকে গড়ে নিতে পারে,
আনন্দের সন্ধান দিতে পারে, গভীর আনন্দের সন্ধান, সে মন কোনো কিছুতে নাড়া খায় না। তাকে নিয়ে মানুষ উপহাস করলো, মানুষ তার সঙ্গে খারাপ আচরণ করলো, বিট্রে করলো, যা যা কিছু আমাদের পেইনফুল এক্সপিরিয়েন্স ঘটে জীবনে, আমরা খুব পেইনড হয়ে যাই, মনের দিক থেকে নাড়া খেয়ে যাই, এলোমেলো হয়ে যাই, ডিস্টার্বড হয়ে যাই, কোনো কিছুই সেগুলো ওই মানুষটাকে ডিস্টার্ব করতে পারবে না যার মন প্রকৃতির সাহচর্যে এভাবে বড় হয়েছে বা এইভাবে গড়ে উঠেছে। ওকে, prevail against us or disturb our cheerful faith that all which we behold is full of blessings. এরকম একটা মানুষ, সে এই বিশ্বাস নিয়ে বাকি জীবনটা কাটায় যে আমরা চারদিকে যা দেখছি সব কিছুর মধ্যে আনন্দ রয়েছে। এই যে ফুল ফুটেছে, বৃষ্টি পড়ছে, ওকে, বাইরে সবুজ গাছ, ধূসর আকাশ, ধূসর গাছ আমাদের বিষণ্ণ নাকি করে দেয়, কিন্তু যাদের মনের মধ্যে এই উপলব্ধি এসে তার ধূসর আকাশটাকে এনজয় করে। বৃষ্টির এই যে প্যাচপ্যাচে ওয়েদার অনেকে ডিসলাইক করে, আবার অনেকে এটাকেই এনজয় করে, কারণ সে বোঝে যে এটাও প্রকৃতির একটা রূপ। ফলে মানুষের ক্যাচক্যাচানি, গার্হস্থ ঝামেলা, প্রফেশনাল ফিল্ডের বিভিন্ন রকম ঝামেলা, কোনো কিছু তাকে আর টাচ করে না। সে যা কিছু দেখে প্রকৃতির সামনে, প্রকৃতির বুকে, তার নিজের সামনে, চারদিকে সব কিছুতেই সে আনন্দ খুঁজে পায়। সব কিছুতেই তার মনে হয় এর মধ্যে ব্লেসিং মিশে রয়েছে, ভগবানের আশীর্বাদ মিশে রয়েছে। এভরিথিং ইজ ইন দ্য স্কিম অফ গড। দেয়ারফর লেট দ্য মুন শাইন অন দি, তাই চাঁদ আসুক তোমার উপর, আলো ছড়িয়ে যাক, চাঁদকে আলো দিতে দাও। ইন দ্য সলিটারি ওয়াক, তুমি যখন একা একা হেঁটে যাচ্ছ, চাঁদ, দেখো খেয়াল করে যে অ্যাকচুয়ালি এটা দিন পেরিয়ে সন্ধ্যার কথা বলছে। ওকে, অ্যান্ড লেট দ্য মিস্টি মাউন্টেন উইন্ডস বি ফ্রি টু ব্লো অ্যাগেন্স্ট দি, পাহাড়ের গা দিয়ে বয়ে আসা যে সমস্ত কুয়াশা ছন্ন বাতাস, সেটা তোমাকে ছুঁয়ে বয়ে যাক। এগুলো সবগুলোর ক্যারেসিং একটা ইম্প্যাক্ট রয়েছে, ফর্মেটিভ ইম্প্যাক্ট রয়েছে আমাদের মনের উপরে। যারা প্রকৃতির সাহচর্যে বড় হয়, অর্থাৎ খুব স্ট্রংলি বিশ্বাস করতেন, তারা কখনো খারাপ মানুষ হতে পারে না, তাদের মনের মধ্যে কখনো দুঃখ টুক্ষ ইত্যাদি বিষয়গুলো খুব বেশি আসতে পারে না। ওকে, সো let the misty mountain winds be free to blow against thee, and in after years, এবং পরবর্তী বছরগুলোতে, when these wild ecstasies shall be mature, এবং পরবর্তী জীবনে, আজকে তুমি ওয়াইল্ডলি এক্সট্যাটিক, একসময় কবি বলছেন আমিও ছিলাম, এবং আমার অভিজ্ঞতা রয়েছে, আমি জানি এই ওয়াইল্ড এক্সট্যাসি, গ্ল্যাড অ্যানিম্যাল মুভমেন্টস, ওকে, একিং জয়েস, এগুলো একসময় ম্যাচিওর হবে। ম্যাচিওর একটা সোবার, খুব প্রোফাউন্ড একটা রিয়েলাইজেশনের জায়গায় যাবে, যেটা আমার এখন হচ্ছে। তো এগুলো যখন ম্যাচিওর হবে ইন্টু এ সোবার প্লেজার, অনেক বেশি একটা ওয়েল অর্গানাইজড ডিপ রুটেড প্লেজারে যখন পরিণত হবে। ওকে, হোয়েন দ্য মাইন্ড শাল বি এ ম্যানশন, তোমার মন যখন হয়ে উঠবে একটা প্রাসাদ, মানে স্টোর হাউস হয়ে উঠবে। কেন ম্যানশন বলছিলাম? বিশাল একটা বড় বাড়ি হতে হবে, এত অভিজ্ঞতা তোমাকে প্রকৃতি দেবে, সেটাকে গুছিয়ে রাখার জন্য মনটাকে একটা বড় প্রাসাদের মতো হতে হবে। ম্যানশন ফর অল লাভলি ফর্মস, অনেক সুন্দর সুন্দর দৃশ্যের মানে স্টোর হাউস হিসাবে তোমার মনটা যখন গড়ে উঠবে। তাই মেমারি বি আর ডোয়েলিং প্লেস, তোমার স্মৃতি হয়ে উঠবে একটা বাসস্থান। ফর অল সুইট সাউন্ডস অ্যান্ড হারমোনিজ, প্রকৃতির বুকে যা সুন্দর তুমি শব্দ শুনছো, যা দেখছো, যে হারমোনিয়াস একটা প্রেজেন্স অফ দ্য ন্যাচারাল স্পিরিট ফিল করছো তুমি। কারণ প্রকৃতির মধ্যে যা কিছু ঘটে একটা অদ্ভুত হারমোনিতে, যা কিছু ডিসহারমোনিয়াস, ল্যাক অফ হারমোনি আমরাই তৈরি করি মানুষেরা। প্রকৃতির মধ্যে সব কিছুর মধ্যে একটা হারমোনি রয়েছে। ওকে, তো এই যে একটা অদ্ভুত হারমোনিয়াস বিউটি, যে সমস্ত সুন্দর সুন্দর সাউন্ড, যার উপলব্ধি অভিজ্ঞতা তোমার মধ্যে ঘটছে এবং তোমার মেমারিতে থেকে যাবে, সেটা তোমার মন বা মেমারি একটা স্টোর হাউস হয়ে উঠবে। ও দেন তখন যদি ইফ সলিটিউড, যদি কখনো একাকিত্ব, অর ফিয়ার অথবা কোনো ভীতি, আতঙ্ক, অর পেন যন্ত্রণা, অর গ্রিফ অথবা দুঃখ, শুড বি তাই পোর্শন, তোমার জীবনের অংশ হয়ে ওঠে বা হয়ে উঠতে চায়, উইথ হোয়াট হিলিং থটস, তখন কি না আরোগ্যকারী ভাবনা নিয়ে। আরোগ্য মানে আমাদের এগুলো তো মনের অসুখ, দুঃখ, কষ্ট, একাকিত্ব, বিষাদ, এই সমস্ত অসুখ থেকে তোমাকে সারিয়ে তুলবে। ঠিক আছে, হোয়াট হিলিং থটস অফ টেন্ডার জয়, কোমল এক আনন্দের অনুভূতি নিয়ে তোমার মনটা সেরে উঠবে। আনন্দময় ভাবনা যেগুলো তোমার রোগটা, মনের রোগকে সারিয়ে তুলবে। এবং উইল দাও রিমেম্বার মি, এবং এই হিলিং থটস অফ টেন্ডার জয় নিয়ে তুমি আমাকে হয়তো মনে করবে। অ্যান্ড দিজ মাই এক্সহর্টেশনস, আমার এই সমস্ত অ্যাডভাইসেস, কনসালটেশন, কাউন্সেলিংসকে তুমি মনে রাখবে। নর পারচান্স, হয়তো এটা নাও হতে পারে, কিটা না, এগুলো নয়, পরবর্তী প্রসঙ্গটাকে বলছে। নর পারচান্স ইফ আই শুড বি হোয়ার আই নো মোর ক্যান হিয়ার দাই ভয়েস, আমি হয়তো এমন জায়গায় চলে গেলাম যেখানে আমি তোমার সঙ্গে তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না, মানে তোমার সঙ্গে তোমার ডিটাচমেন্ট ঘটে,
এটা অনেকে বলেছেন ডেথের কথা বলছেন, আমি অত দূর যাচ্ছি না। হতে পারে ফর সাম প্রফেশনাল রিজন, ডিটাচমেন্ট হতে পারে, অন্য কোনো রিজনেও মানুষ প্রিয় মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, দূরে চলে যেতে পারে, ঠিক আছে, ইচ্ছে থাকা সত্ত্বেও কাছাকাছি না আসতে পারে। তো তখন ইফ আই শুড বি হোয়ার আই নো মোর ক্যান হিয়ার, যদি আমি এরকম জায়গায় কোথাও চলে যাই যেখান থেকে তোমার আমি কণ্ঠস্বর শুনতে পাবো না, নট ক্যাচ ফ্রম দ্য ওয়াইল্ড আইজ, তোমার আনন্দে উদ্বেল চোখগুলো থেকে আমি হয়তো পেতে পারবো না, দিস গ্লিমস অফ পাস্ট এক্সিস্টেন্স, আমার অতীতের উপস্থিতি বা অস্তিত্বের যে ঝলক আমি আজকে তোমার চোখে দেখছি, এগুলো যদি আমি না পাই, অর্থাৎ আমরা যদি আবার কোনো এক সময় কাছাকাছি এরকম একটা পরিস্থিতি এসে না দাঁড়াতে পারি, তখন তুমি কি ভুলে যাবে? উইল দাউ দেন ফরগেট নর পার চান্স, ওপরে যে কথাটা ছিল, সম্ভবত তুমি ভুলবে না, এইটার সঙ্গে ওটা কানেক্ট করতে হবে। ওকে, নর পার চান্স, এটা সম্ভবত হবে না যে তুমি ভুলে যাবে। কি ভুলে যাবে? দ্যাট অন দ্য ব্যাঙ্কস অফ দিস ডিলাইটফুল স্ট্রিম, এই আনন্দময় নদীর পাড়ে উই স্টুড টুগেদার, আমরা একসঙ্গে এসে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড দ্যাট, এবং এটাও তুমি আশা করি ভুলবে না, সো লং, দ্যাট আই, এবং আমি কে না, সো লং আ ওয়ার্শিপ অফ আওয়ার নেচার, কবি নিজেকে বলছেন আমি প্রকৃতির পূজক। এই জন্য আমরা মানে এই এক্সপ্রেশনটাই ধার করি, হাই প্রিস্ট অফ নেচার বলা হয় ওয়ার্ডসওয়ার্থকে, ঠিক আছে, আ পোয়েট অফ স্পিরিচুয়াল কমিউনিয়ন উইথ নেচার বলা হয়, আত্মিক সম্পর্কের কবি, নিজেকেই তিনি বলেছেন ওয়ার্শিপার অফ নেচার। এবং নেচারের তোমরা জানো ওয়ার্ডসওয়ার্থের সাপেক্ষে এনটা সবসময় ক্যাপিটালে লেখা হয়, কারণ তিনি নেচারকে ভগবানের একটা প্রকাশ বলে দেখতেন। ওকে, সো ওয়ার্শিপার অফ নেচার, আমি যে প্রকৃতির পূজক, হিদার কেম, আমি এসেছিলাম আনওয়ারিড, অক্লান্তভাবে, ইন দ্যাট সার্ভিস, কিসের কাজে? প্রকৃতিকে পূজা করার কাজে আমি এসে দাঁড়িয়েছিলাম এখানে। তুমি সম্ভবত ভুলবে না, তুমি আমার উপদেশ এরকম ভুলবে না, সম্ভবত এটাও তুমি ভুলবে না যে আমি তোমার সঙ্গে একদিন এসে দাঁড়িয়েছিলাম এই জায়গাটাতে প্রকৃতির পূজক হিসাবে। ওকে, রাদার সে বরং হয়তো বলবে উইথ ওয়ার্মার লাভ, অনেক বেশি একটা উষ্ণতর ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে, ও উইথ ফার ডিপার জিল, জিল মানে একটা মনের তীব্র কোনো আবেগকে আমরা জিল বলি, আগ্রহকে আমরা জিল বলি, অনেক গভীরতর একটা আগ্রহকে নিয়ে, কিসের গভীরতর আনন্দ? উইথ হোলি অফ হোলিয়ার লাভ, অনেক পবিত্রতম, অনেক হোলি একটা মাইন্ড তোমার হয়তো তখন তৈরি হবে, সেই পবিত্র মনের ভালোবাসা নিয়ে, গভীরতর একটা আগ্রহ নিয়ে তুমি হয়তো বলবে, ঠিক আছে। ওকে, দেখো তুমি স্বীকার করবে এই জিনিসটা, নর উইল দাও দেন ফরগেট, তুমি ভুলবে না তখন। ওকে, দ্যাট আফটার মেনি ওয়ান্ডারিংস, যে অনেক অনেক ভ্রমণের পরে, সারা জীবনের যে ভ্রমণ, জীবনের পথে পথে ঘোরার পরে, মেনি ইয়ার্স অফ অ্যাবসেন্স, দীর্ঘ অনুপস্থিতি হয়তো আমাদের দুজনের মধ্যে ঘটবে, বিচ্ছিন্নতাও ঘটতে পারে দীর্ঘ অনুপস্থিতির পরেও, দিস স্টিভ উডস, তুমি এটা যদি আমরা দুজনে অনুপস্থিত থাকবো, এটা নাও হতে পারে, তুমি ফিরে আসতে পারো এখানে, নাও আসতে পারো, এই সমস্ত ল্যান্ডস্কেপ, এখানকার পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা, এখান থেকে দীর্ঘ বছর, অনেক বছর যদি তুমি অনুপস্থিত থাকো, দিস স্টিভ উডস অ্যান্ড লফটি ক্লিফস, এবং এই সমস্ত খাড়া পাহাড়গুলো, ঠিক আছে, গভীর জঙ্গলগুলো, অ্যান্ড দিস গ্রিন প্যাস্ট্রাল ল্যান্ডস্কেপ, চারদিকের এই যে গ্রাম্য সবুজ পরিবেশ, টু মি, আমার কাছে ছিল, হয়ে উঠেছিল আমার কাছে, মোর ডিয়ার, অনেক বেশি প্রিয়, বোথ ফর দেমসেলভস, তারা তাদের নিজের কারণেই সুন্দর হয়ে উঠেছিল আমার কাছে প্রিয়, কারণ তারা তো অলরেডি সুন্দর জিনিস, তার থেকেও হয়তো আরেকটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, তোমার উপস্থিতির কারণে এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি প্রিয় হয়ে উঠেছিল, কারণ তোমার মধ্যে আমি আমার আগেকার সত্তা বা আগেকার ফেলে আসা দিনগুলোকে দেখতে পাচ্ছিলাম, তাই যেগুলো আমার প্রিয় জিনিস সেটা আরও বেশি প্রিয় হয়ে উঠেছিল। সো আশা করব কবিতার আজকের অংশটা তোমাদের একটা পরিপূর্ণ ধারণা দেবে, আগের ভিডিওগুলো যদি দেখে নাও তাহলে এই কবিতাটা আশা করি তোমাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এবং যতটা আমার পক্ষে সম্ভব আমি ইনডেপথ আলোচনা করার চেষ্টা করেছি, এবং যেই জায়গাগুলো আমি যেভাবে ব্যাখ্যা করেছি এবং যে ওয়ার্ডের যে মিনিংগুলো আমি প্রসঙ্গক্রমে বলে গেছি, প্লিজ একটু নোট ডাউন করে রেখো, তাহলে কিন্তু তোমাদের উত্তর দিতে অসুবিধা হবে না, বিশেষ করে যারা এসএসসি অ্যাসপিরেন্টস রয়েছে তোমাদের ক্ষেত্রে। সো আজকে এই ক্লাসটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, স্টে ওয়েল, স্টে কানেক্টেড।